আমি সবসময় থাকি যতদিন চলে। পরে আমরা যখন বয়কট করতেছি, কয়দিন উপস্থিত হয়েছে, তাহলে আপনি একটু পাবে কিভাবে? যতদিন দিই তার মধ্যে পাই না। আর তারপরে শোন, আমি যে আমাদের যেভাবে ডিসপ্যাচ করতেছে আমাদের বিরোধী দল, আমি জানি আমার এলাকায় তো কিছু নাথিং ডান ফর দ্য লাস্ট। আপনি মন্ত্রী থাকাকালীন তো করেছেন, একটু করেছি, আমি তখন করেছি, কিন্তু রাস্তাঘাট তো রিপেয়ার করবেন, যেগুলো ভাঙছে এগুলো তো করবেন, নতুন না করলেন। আর ভাঙছে যেগুলো মেইনটেনেন্সের জন্য একটা ফান্ড আছে, রুটিন ওয়ার্ক যেটা হয় সেটা সেটাই তো হয়। সেটাই রাস্তাঘাট, এখন রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া চলে না, ভাঙা রাস্তা। এই যে এইগুলো আসলে সম্পর্কটা তো গড়ে উঠতে হবে। সম্পর্ক করার জন্য কতগুলো যে নর্মাল বিহেভিয়ার থাকতে হবে। আপনি বললেই আসলে এই কেমন, এ তো কলিং এ ডগ, সেটা তো হয় না। কথা বলছি না, কথা বলছি যে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি বলছি আসলে ব্যাপারটা এতদিন আসে না, আচ্ছা আসেন এবার আমাদের সংসদে যাই, চলেন আমরা এতে যাই, এটা হয় না। কারণ এটা হলো টোটাল, এটা টোটালিটি, একটা সেগমেন্টেড ফ্র্যাগমেন্টেড জিনিস দিয়ে আপনি কিছু করতে পারবেন না। পার্লামেন্ট ফাংশনিং ইজ এ টোটাল থিং। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এবং আমার ডানের বসা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশে, এবং সামনেই 26শে মার্চ। মোটামুটিভাবে সরকার, প্রধান রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যার যার মতো করে উদযাপন করছে। কিন্তু 50 বছরের একটা হিসেব নিকেশ মিলানোর আসলে সময়, যে আমরা এই 50 বছরে কতটুকু অর্জন করলাম, কতটুকু করতে পারতাম, করতে পারিনি, ব্যর্থতাগুলো কোথায়, সব মিলিয়ে আমি একটু আপনাদের দুজনের কাছেই জানতে চাইব যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, যে অঙ্গীকার, যেটি আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্রে সন্নিবেশিত আছে, যেটি আমাদের সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে সন্নিবেশিত আছে, সেই জায়গা থেকে বিবেচনা করলে আজকের দিনে দাঁড়িয়ে আসলে বাংলাদেশ কোথায় আছে? মিস্টার আহমদ হোসেন। ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর ১৭তম জন্মবার্ষিকী দুটো একসাথে হয়ে গেল, এটা বলতে পারেন একটা মিরাকেল। স্বাধীনতার 50 বছর পরে এই অনুষ্ঠানে আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, তখন প্রবাসে যারা বঙ্গবন্ধুর অবর্তমানে সেই সরকারের দায়িত্ব পালন করেছেন, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইসব কামরুজ্জামান সহ মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদকে স্মরণ করছি। স্বাধীনতার 50 বছর পূর্তির দাঁড়িয়ে হিসাব নিকাশের বিষয়টা যদি সেই হিসাবটা করেন, আপনি প্রারম্ভিক কথাবার্তায় বলেছেন যে সংবিধানের মূল নীতিগুলো কথা বলেছেন, তাহলে আমি এগুলো যদি ইন্ডেক্স হিসেবে বিবেচনা করতে চাই, এই সংবিধানটা বঙ্গবন্ধু তৈরি করলেন খুব এত তাড়াতাড়ি, কিন্তু অনেক দেশেই পারেনি, এবং একটা শ্রেষ্ঠ সংবিধান দিলেন। যে মূলনীতিগুলো দিলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এর চেয়ে উৎকৃষ্ট সংবিধান আর হতে পারে না। বঙ্গবন্ধু যাত্রা শুরু করলেন, কথাগুলো আসবে বঙ্গবন্ধুরই আসবে। সুবর্ণ জয়ন্তী মানেই বঙ্গবন্ধু, কারণ স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ আমরা 15ই আগস্টটাকে আসবে, কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু নিহত না হলে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক যে ধারাবাহিকতাটা, এটা পূর্ণ হতো না। এখানে এসে ব্যত্যয় ঘটল, আমার মুক্তিযুদ্ধ এখানে এসে থেমে গেল, মুক্তিযুদ্ধের ভাবনাগুলো এখানে এসে থেমে গেল, মুক্তিযুদ্ধের আদর্শরা এখানে এসে থেমে গেল। এখান থেকে নতুন একটা নীতি বা তাদের কাছে আদর্শ যাত্রা শুরু হলো। আপনি যদি বলেন, আবার একই কথা বলবো আমি, আপনি মুক্তিযুদ্ধের
মধ্য দিয়ে আপনার বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা ছিল আকাঙ্ক্ষা, স্বপ্ন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ হয়েও গেল সাম্প্রদায়িক বাংলাদেশ। আপনি এখানে আমরা আশা করিনি মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে যে জামাত ইসলাম আবার রিভাইভ হবে। এটা আপনি রেফারেন্স দিতে পারেন জার্মানি। জার্মানির হিটলারের পার্টি, আপনার হিটলারের নাৎসি পার্টি কিন্তু এখন পর্যন্ত রিভাইভ হয়নি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্য দিয়ে যেভাবে তার সমাধিস্থ হয়েছিল, এরপরে কিন্তু জার্মান গভর্নমেন্ট যে আসুক এটা রিভাইভ করতে পারবে না। কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হলো যে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জামাত আবার রিভাইভ হলো, বাংলাদেশ হয়ে গেল সাম্প্রদায়িক পথে, পাকিস্তানি ধারায় চলে গেল। এই যে ব্যর্থটা ঘটল, দীর্ঘ 21 বছর আমাদের স্ট্রাগল করতে হয়েছে আওয়ামী লীগকে। শেখ হাসিনার নেতৃত্বে, বিশেষ করে আওয়ামী লীগে সভাপতি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার মনে আছে হোটেল ইডেনের কাউন্সিলে তখন আওয়ামী লীগের ভেতরে খুব সংকট ছিল, নেতৃত্বের সংকট, কোনো একক নেতৃত্ব ছিল না, ক্যারিজমেটিক লিডারশিপ ছিল না। তখন ইডেনে, হোটেল ইডেনে তখন ছাত্রলীগ কর্মী আমরা, ওই কাউন্সিলে তখন কাউন্সিলররা ডিসিশন নিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হবেন আওয়ামী লীগের সভাপতি। তিনি দেশে আসলেন, আসার পরই কিন্তু আওয়ামী লীগের পালে বাতাস বইতে শুরু করল। এই যে 21টি বছর কিন্তু ধারাবাহিক সংগ্রাম আমাদের করতে হয়েছে। এই 21টি বছর আমরা কোথায় যেতে পারতাম? আমি যদি 21টি বছরের মুক্তিযুদ্ধের ধারার পক্ষের পার্টি, আওয়ামী লীগই হোক অন্য যে কোনো পার্টি হোক, যদি ক্ষমতায় থাকতো, ওই 4 মূলনীতির বিশ্বাসী যে কোনো পার্টি ক্ষমতায় থাকতো, তাহলে তো বাংলাদেশটা ওই আজকে কোথায় গিয়ে দাঁড়াতো? এই 50 বছরে কোথায়? এই 21টি বছর নষ্ট হয়ে গেল, কিন্তু ডেস্ট্রয় হয়ে গেল। এরপরে 96-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। প্রথম চ্যালেঞ্জিং কাজটা ছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচারটা করা। এটা কিন্তু আমি বলছি এই কারণে যে বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু ট্রাইব্যুনালে করা যেত, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। এবং আমি তখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি বলেন না আমি এটা করবো না, কারণ আমি প্রচলিত আইনে করব। বিশেষ ট্রাইব্যুনালে করলে এটা কোয়েশ্চেন হতে পারে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হতে পারে। যে কারণে প্রচলিত আইনে করতে গিয়ে আমরা কিন্তু শেষ করতে পারিনি। 2001-এ যখন আবার বিএনপি ক্ষমতা আসলো, এটা ঝুলে গেল, অ্যাপিলেট ডিভিশনে ঝুলে গেল। আমাদের কিছু কিছু রাজনৈতিক কাজ তো ছিল। প্রথম কাজটি হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচারই যদি আমি করতে না পারি, তাহলে রাজনৈতিক জীবন আমার টোটালটাই ব্যর্থ। বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করবো, বঙ্গবন্ধু হত্যার বিচারটা করতে পারবো না। এটা কিন্তু করতে আমাদের অনেক যক্ষী জামালা পোহাতে হয়েছে। আবার কিন্তু 2001-এ এসে কিন্তু আবার বিএনপি ক্ষমতা আসলো, জামাত কিন্তু ক্ষমতায় আসলো, এসে কিন্তু দেশটাকে কিন্তু পিছিয়ে দিল। আপনি যাইভাবেই বলেন, উগ্রবাদ আসলো, বাংলাবাই আসলো, শেখ আব্দুর রহমান আসলো, জঙ্গিবাদের আস্থান গড়ে উঠলো। এই যে উগ্রবাদের জন্ম হলো, জামাত শক্তিশালী হলো, রাজাকাররা শক্তিশালী হলো, এর মধ্য দিয়ে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ পিছিয়ে গেছে। 50 বছরে আমি কতটি বছর, 21 বছর বলেন, এদিকে 6-5 বছর বলেন, কত বছর হলো? তারপরে বলে এরশাদের সময় 9 বছর, সব কিছু মিলে কতটি বছর পিছিয়ে গেলাম। যে এই পরিচয় একটু ছোট করে আনতে হবে, আমি আবার পরে আপনার কাছে আসবো। সেইটা পিছিয়ে গেলাম। কাজেই গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না। কাজে রাজনীতিতে বঙ্গবন্ধুর কিলিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে কিলিংয়ের পলিটিক্স, হত্যার রাজনীতি, খুনের রাজনীতি শুরু হলো। সেই খুনের রাজনীতিতে হচ্ছে আমাদের 50 বছর স্বাধীনতা পূর্তি দাঁড়িয়ে বলবো, এই খুনের রাজনীতি হচ্ছে বাংলাদেশের প্রগ্রেসিভ রাজনীতি, উন্নয়নের রাজনীতি, অগ্রগতির প্রতি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই খুনের রাজনীতির পথ থেকে আজকের বাংলাদেশ কিন্তু খুনের রাজনীতির পথে নেই। আজকের বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় আছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট ইলেক্টেড, আপনি মানেন বা না মানেন, বিএনপি না মানুক সেটা ভিন্ন জিনিস, তার বক্তব্য, তার স্ট্যান্ড, বাট ইট ইজ ইলেক্টেড গভর্নমেন্ট, ইট ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, সাংবিধানিক গভর্নমেন্ট। এই জায়গায় আপনি কথা বলতে পারবেন না। যে আমি থামিয়ে দিচ্ছি আপনাকে, আমি আবার আসবো আপনার কাছে। মিস্টার শামসুজ্জামান দুদু। আপনাকে ধন্যবাদ। আহমেদ হোসেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, তাকেও ধন্যবাদ, এবং যারা এই টেলিভিশনের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী বা 50 বছর পূর্তির এই মহতির সময় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর কথা বলি, তাহলে একেবারেই একটা 50 বছরের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, শিল্প, এটা সামগ্রিক
বিষয়টা এখানে তুলে আনতে হয়। তো আমার কাছে মনে হয় যে এত অল্প সময়ের ভিতরে সব কথা বলাও খুব কঠিন। 50 বছরের ভিত গড়েছে যেমন 24 বছর পাকিস্তানের প্রেক্ষাপট, সেটাও আমাদের জাতির একটি মহত্তম সময়, অর্থাৎ আন্দোলন সংগ্রাম লড়াই, তারপরেই 71-এর মুক্তিযুদ্ধ। তো 71-এর মুক্তিযুদ্ধের এবং আগে পরে আমাদের বীর পুরুষ, আমাদের পূর্বপুরুষ যাই বলি না কেন, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, বেগম জিয়া, রাজনৈতিক বিশ্লেষণে ধারাবাহিকভাবে যদি বিষয়গুলো আসে, তো এই মানুষগুলোই কম বেশি ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। যেমন ছোট্ট করে বলি যে 52-এর ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, এগুলো আমরা যখন দলীয় দৃষ্টিভঙ্গি দেখব তখন একরকম, আর যখন জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব তখন আরেক ধরনের। যেমন আমাদের বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে রক্তের একটা সম্পর্ক আছে। এই রক্তে স্নেত স্বাধীনতা আছে বাংলাদেশের স্বাধীনতা। 71-এর মুক্তিযুদ্ধের যে লড়াই, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই ধরনের ইতিহাস আপনি বাংলাদেশের সঙ্গে বিশ্বে খুঁজে পাওয়া বিরল, দুর্লক্ষ পাবেন। এই 9 মাসের লড়াইয়ে আপনি খুঁজে পাওয়া খুব মুশকিল। কিসের জন্য রক্ত দিয়েছে, এই প্রশ্ন যদি আমার এখনকার প্রজন্ম করে, তাহলে স্বাভাবিক সত্য কথাটা বললে গণতন্ত্রের জন্যে, স্বাধীনতার জন্যে। সেই সময় ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ, যেটাকে সংবিধানে লেখা হয়েছে সমাজতন্ত্রের কথা, ধর্মীয় মূল্যবোধ, যেখানে বলা হয়েছে ছোট করে সব ধর্মনিরপেক্ষতা। এই প্রসঙ্গগুলো যদি আমি আলোচনা করি, সংবিধানে যে বিষয়গুলো এসেছে, সংবিধান তখনই শ্রেষ্ঠত্বের দাবিদার হবে, কিতাবি বিষয় না। সেখানে যা লেখা হয়েছে সেই অধিকারগুলো জাতি ভোগ করে কিনা, তার বাস্তবে কোনো অস্তিত্ব আছে কিনা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন এটা সত্য, আর 2-1 দিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের দেশে আসবে, রাষ্ট্রীয় সফর হিসাবে তিনি আসবেন, রাষ্ট্রীয় নিমন্ত্রণ হিসাবে তিনি আসবেন। কিন্তু একটু পিছনে দেখি তাকিয়ে দেখেন তো, 70 বছর আগে কংগ্রেস বা অন্যান্য শক্তিগুলো তারা যখন লড়াই করেছে ভারতের স্বাধীনতার জন্য, তখন এই শক্তিকে তারা কি হিসাবে দেখত? সাম্প্রদায়িক শক্তি হিসেবে দেখত। এবং এর অতীত বর্তমান ভূমিকা যদি দেখি, তাহলে যে ভূমিকা আমরা এখানে সাম্প্রদায়িক কথা বলি, ওইটা কিন্তু বিদ্যমান। আমি তাকে নিয়ে আনছি বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতার বিরোধিতা করছি, আর একজন চরম সাম্প্রদায়িক ব্যক্তিকে আমি নিমন্ত্রণ করে, বিশিষ্ট ব্যক্তি এবং আমোদিত, আজকে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছে, এটা কি আহ্লাদিত, আমি শব্দটা খুঁজে পাচ্ছিলাম যে কি শব্দ বললে উনি খুশি হবে। কাকে ডাকছি? আমার বন্ধুকে? আমি তো কংগ্রেস কাউকে ডাকতে পারতাম, যে আমার মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল। এখানে তো রাষ্ট্র মুখ্য না, মুখ্য হচ্ছে আমার গণতন্ত্রের সঙ্গে কেউ বন্ধু, আমার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেউ। তো আমি এখানে অসাম্প্রদায়িক, ওখানে আমি সাম্প্রদায়িক, এটা আমার কাছে প্রশ্ন। ন্যায় বিচার ভিত্তিক যে সমাজের কথা এখন এসছে সমাজতন্ত্রে, এটা আপনি নিজেও জানেন, আমিও জানি, সবাই জানে যে সমাজতন্ত্র আমি সংবিধানের একেবারে ব্যানারের উপরে লিখে রেখে দিচ্ছি। কিন্তু এখন তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, প্রতিযোগিতামূলক সমাজ, মানে পুঁজির যে লড়াই, সেটাকে আমরা গ্রহণ করেছি। আবার ওই জায়গাটায় লিখে রেখেছি সমাজতন্ত্র। আবার এটাও যদি বলি সাম্প্রদায়িকতার বিরোধিতা করছে, আমরা সবাই করছি, যারা মুক্তিযুদ্ধের কনসেপ্টে আমরা বিশ্বাস করি সবাই করছে। কিন্তু এটা তো সত্য যে আমি আবার সংবিধানে একটা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ইসলামকে রেখে দিয়েছি। এখন তো বিএনপি নাই, এরশাদও নাই, এখন তো আওয়ামী লীগ, এবং তা একদিন দুদিনের জন্য না, যেভাবেই হোক তারা 12-13 বছর আছে। সেই 12-13 বছরে এই জিনিসটা তারা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে, আবার বলছে আমি অসাম্প্রদায়িক। তো এটা আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক যেটা বিশ্বাস করি আর কাজ করছি তার বিপরীত, এটা আমার কাছে মনে হয়েছে। এই যেমন আমার বন্ধু যে আহমেদ হোসেন সাহেব
বেশ ঘটা করে বললেন যে জামাত ইসলাম, সেও জামাত ইসলাম করে না, আমিও করি না, সে আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি, কিন্তু বাস্তবতাটা কি? তার বিরুদ্ধে একজন বলছে, আবার আরেকজন হয়তো সমর্থন করছে, কিন্তু সে তো আইনগত দিক থেকে এই দেশে আসে। 13 বছরে কিন্তু তাকে অনেক কিছু হয়েছে, তাকে কিন্তু বাতিল করা হয় নাই। মানে এটা সমালোচনার হিসাবে রাখছি। আমার কাছে মনে হয়েছে মানে রাজনৈতিক রাজনীতি করবার যে অধিকার বা রাজনৈতিক দল হিসেবে তার টিকে থাকা নিয়ে আপনি বলছেন, জি। সেটা আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, মুখ্য বিষয়টা হচ্ছে জনগণ। আমার সঙ্গে আওয়ামী লীগের লড়াইটা কি? ন্যূনতম গণতন্ত্র বলতে যেটা বুঝি, ন্যূনতম সেটা হচ্ছে ভোটাধিকার। এই ভোটাধিকার যদি মানুষকে দিয়ে, এবং মানুষ কোনো দলকে, কোনো প্রতীককে, কোনো নেতাকে নির্বাচিত করে, আমার কোনো মানে বিরোধিতা নেই। কিন্তু আমি দেখছি সকালের ভোট রাত্রি, মধ্যরাত্রি হয়ে যাচ্ছে, এবং এটা নির্বাচন কমিশন যেভাবেই হোক বলছে এই সিস্টেম না থাকলে তো রাত্রি ভোট হতো না, অর্থাৎ ইভিএম থাকলে আর রাত্রি হতো না। ইভিএম এর পরিণতি কি হচ্ছে সেটাও আমরা দেখছি, এবং আরেক নির্বাচন কমিশনার সেটা ব্যাখ্যা করে জাতিকে তুলে দিচ্ছে। বোধবুদ্ধি বিবেচনায় শিল্প অনুরাগী যোদ্ধার জাতি বাঙালি। কিন্তু এরকম যে ঘটনাটা আমরা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, যেসব ঘটনাগুলো, সেই সব সময় যদি আমি সত্য কথাটা বলি, তখন তো আপনার কাছে আমি চাবো যে ডিজিটালে সেই আইনের ইয়েটা দেন আমার কাছে, আমি আগে দেখে নিই যে কোন শব্দ বললে বিপদে পড়বো আর কোনটা না বললে বিপদে পড়বো। আপনি চিন্তা করতে পারেন, আমাদের কুষ্টিয়া বা খুলনার ডিভিশন আছে, যখন একজনের উপর আরেকজন রেগে যায়, তখন বলে শালার কান শাকটা ফাটাই দেয়, তার মানে কানের মধ্যে মার। তো এক শিশির কার্টুনিস্ট, কিশোর এমনভাবে মারছে, ওই আমার দেশের প্রবল, কান শাকটা ফাটাই দেয়, তার আজকে অপারেশন হয়েছে। আমি মুক্তিযুদ্ধের 50 বছরে একজন কার্টুন আঁকতে পারবে না, এবং তার শারীরিক নির্যাতনের মুখোমুখি হয়ে যাবে। তবে কিশোর আবার এই যে নির্যাতনের বিরুদ্ধে, হেফাজতে নির্যাতন, হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে যে মামলা করেছে, সেটি কিন্তু একটি বড় সাহসী ভূমিকা। আমি তাকে কেন, সাম্প্রতিক যারা সাম্প্রতিক ইতিহাস আমার মনে পড়ে না কেউ এরকম মামলা না করেছে। না না, এটা তাকে আমি ধন্যবাদ দিই যে একটা অনমীর বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। ওই যে লেখক মুস্তাক মারা গেছে, আমি আলাদা করে বলছি না, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এসে আমি ভিন্ন মত প্রকাশ করাই তো এই স্বাধীনতার অন্যতম দিক। আমি আমারটা বলবো, আমি আমার মতো চলবো, এটা তো ভিন্ন মত পোষণ করা, এটা তো রাষ্ট্রবিরোধী কোনো ঘটনা না। তো সেই ভিন্ন মত পোষণ করতে গিয়েও যদি আইনের যে আইন আমার সমাজকে, রাষ্ট্রকে, স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে ছোট করে ফেলছে, সে আইন কেন আমি রাখবো? তাহলে কি 50 বছর উপকৃত হচ্ছে না? আমার কাছে মনে হয়েছে এটা একটা প্রশ্ন। আর 50 বছর আমার অহংকারের, 50 বছর আমার যুদ্ধে, 50 বছর আমার ইতিহাসের সেই কালজয়ী, আমি থাকি আর না থাকি, এটা বাঙালি জাতির জন্যে মেঘনা কাটা, এটাকে কেউ পাশ কাটানো, যদি এখানে কেউ ধাক্কা দিতে চায়, তাহলে আমি বলবো যে এটা আমরা জাতিগতভাবে ছোট হয়ে যাব। মিশা আহমেদ হোসেন, 50 বছর আমাদের গৌরবের, আমাদের আকাঙ্ক্ষার, স্বপ্নের, আমি সেই জায়গাতে একমত। এবং বাংলাদেশ এখন হ্যাঁ, পরিণত বাংলাদেশ, পরিণত ম্যাচিউরড বাংলাদেশ, না ম্যাচিউরড বাংলাদেশ। আপনি যদি ওইভাবে হিসাব করতে মানে যান, বয়সের হিসাবে তো অবশ্যই বয়সের হিসাবে ম্যাচিউরড, এই কথা হিসাব করতে যান যে পাকিস্তানের স্বাধীনতা কিন্তু আমাদের চেয়ে বয়স বেশি, বাট তাদের চেয়ে কিন্তু আমরা ম্যাচিউরড। ম্যাচিউরিটি কিন্তু 70 বছর হলো বা 80 বছর হলো, দিস ইজ নট এ ম্যাটার। আপনি কিন্তু আপনার কম বয়সে ম্যাচিউর হতে পারেন। এবার আপনি বলবেন সিনিয়রিটি, বলবেন আপনি জ্ঞানে গুণে যদি আপনি বেশি হন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আমার সিনিয়র। আমি বয়সে সিনিয়রিটি কী হবে? সিনিয়রিটি হচ্ছে মিন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ 50 বছরে এগিয়েছে, আজকে যতদূর যে পর্যায়ে এসেছে, এটা কিন্তু আমার অবশ্যই, আমার অনেকেই বলছেন যে, যেমন আনন্দবাজার পত্রিকা কলকাতা, তা সেখানে নিউজ করেছে, বলছে যে পাকিস্তান, বাংলাদেশের যে উন্নয়ন, এই উন্নয়নে অনেক দেশ ঈর্ষান্বিত। তাহলে আমি তো 50 বছর আমার গৌরবের, অবশ্যই গৌরবের। কিন্তু এই যে দুদু ভাই একটা তো বললেন, হ্যাঁ, পলিটিক্সে তার পার্টির অবস্থান থেকে কথা বলবেন, আমি আমার চিন্তার কথা বলবো। এখানে বিএনপির সাথে আবার দ্বন্দ্বটা কোথায়, সংঘাতটা কোথায়?
চিন্তার দ্বন্দ্ব, আদর্শের সংঘাত, বিশ্বাসের সংঘাত, বিশ্বাসের বিভাজন। তিনি বললেন ইতিহাসটা দুধারায় চলে গেল কখন থেকে। তিনি বলছেন কিন্তু ইতিহাস, হ্যাঁ ইতিহাস, ইতিহাসটা বাংলাদেশের দুধারায় চলে গেল কখন থেকে। যে আমি বললাম বঙ্গবন্ধু হত্যার পর থেকে মুক্তিযুদ্ধের ধারা থেকে দেশটা চলে গেল একেবারে পুরোপুরি উল্টো ধারা, পাকিস্তানি ধারা, পাকিস্তানি ভাব দ্বারা। রাজাকার শাহজিজকে প্রাইম মিনিস্টার করার মধ্য দিয়ে কি আমার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়নি? রাজাকার আলিমকে মন্ত্রী করার মধ্য দিয়ে কি আমার মুক্তিযুদ্ধের ভাবনাকে ভুলুণ্ঠিত করা হয়নি? নিজামীকে মন্ত্রী বানিয়ে, মুজাহিদকে মন্ত্রী বানিয়ে আমার মুক্তিযুদ্ধের ভাবনাকে কি ভুলুণ্ঠিত করা হয়নি? এখানেই হচ্ছে ক্ষত। এই 50 বছরের যেমন গৌরবের আছে, আবার ক্ষত আছে, কলঙ্ক আছে। সেই কলঙ্কটা আমার মুছতে হয়েছে। কিন্তু যেমন আপনি ইন্ডেমনিটি অ্যাক্ট, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। এখন জিয়া রহমান সাহেবের নাম আসবে, তিনি ৫ম সংশোধনী এটা অ্যাপ্রুভ করলেন, এস বিচার করা যাবে না। কিন্তু এটা কিন্তু আমাদের একটা কলঙ্ক ছিল, সেই কলঙ্কটা আমাদের মুছতে হয়েছে। আর যুদ্ধ অপরাধীদের বিচার, এই যুদ্ধ অপরাধীদের বিচারটা কিন্তু এইটাও কিন্তু এটা কলঙ্কিত অধ্যায় ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যা পরাজিত শক্তি যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে না, এটা বিচার হয়েছে। এটা একটা কলঙ্ক মুছে দিয়েছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তী 50 বছরে দাঁড়িয়ে আমরা গৌরবের সাথে বলবো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ়তা দিয়ে, সাহস দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বিশ্বাস দিয়ে তিনি আপনার যুদ্ধ অপরাধীদের বিচার করতে সমর্থ হয়েছেন এবং তিনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে সমর্থ হয়েছে। এই দুটি কাজ চ্যালেঞ্জিং কাজ ছিল, বিশাল চ্যালেঞ্জিং। আপনি যদি বলে পদ্মা সেতু চ্যালেঞ্জিং ছিল, যদি ওয়ার্ল্ড ব্যাংক তার ফান্ড উইথড্র করলো, সেদিন তো সব দেশ হতাশ হয়ে গেল। হ্যাঁ, আমরা কি করব, কি হবে? তখন প্রধানমন্ত্রী বললেন নো, আমার নিজস্ব অর্থায়ন আমি এই পদ্মা সেতু করবো। তখন বিএনপি, আজকে আমি বলি যে বিএনপির নেত্রী বেগম জিয়াও কিন্তু বলেছিলেন যে এটা পদ্মা সেতু হবে না। তিনি এমনও বলেছিলেন এটা বাঁশ দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, এই দিয়ে যে আপনারা যাবেন না, আপনারা পড়ে যাবেন, মরে যাবেন। কিন্তু আজকের পদ্মা সেতু 50 বছরে দাঁড়িয়ে আমি গৌরবের সাথে বলবো না যে পদ্মা সেতু আজকে স্বপ্নের পদ্মা সেতু কিন্তু হয়ে গেছে। এই কৃতিত্ব যদি বলেন লিডারশিপের কৃতিত্ব, শেখ হাসিনার কৃতিত্ব দিতে হবে সেটা আপনাকে। আপনি যদি বলেন যে আপনার নিউ ইয়র্ক টাইমসে দেখলাম একটা প্রতিবেদন বেরিয়েছে, সেখানে সাংবাদিক তিনি বলেছেন জো বাইডেনকে উদ্দেশ্য করে যদি দারিদ্র বিমোচন আমেরিকা চান, আপনি বাংলাদেশ হচ্ছে তার মডেল। এটা কি আমার কথা? নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য, একটা প্রতিবেদন বক্তব্য। যে এইগুলো আমার গৌরবের। কিন্তু বাংলাদেশে যখন জো বাইডেনকে বলতেছে যে আপনি এটা লুক ইউ সি বাংলাদেশ, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন, তখন তোমার গৌরবের হয়। কিন্তু নিউ ইয়র্ক টাইমস তো আবার অন্যান্য বিষয়ে অনেক কথা বলে। বলো, কিন্তু ওই জায়গাটা বলেছে। আমি হ্যাঁ, আবার অন্য কথাও বলতে পারে। I do agree, আবার অন্য অনেক কথাও সময় বলতে সমালোচনা করে, পারে। তখন আবার আপনারা করবেই। নিউ ইয়র্ক টাইমসের সমালোচনা করেন। ক্রিটিসিজম তো ডেমোক্রেসির অংশ। ক্রিটিসিজম ইজ গুড, বা সেই ক্রিটিসিজম থেকে আমি শিখতে চাই। বিএনপি ক্রিটিসিজম হইতে পারে, বাট বিএনপি পলিটিক্যাল লাইনটাকে আমার পছন্দ নয়, তার পলিটিক্যাল অবস্থানটা আমার পছন্দ নয়, এটা গ্রহণীয় নয়, এটা মুক্তিযুদ্ধের সাথে বিরোধিতা। আমি মনে করি ৩০ লক্ষ শহীদের সাথে তার এটা একটা বেইমানি, মুনাফিকি। এটা আমরা বিশ্বাস করি এবং মুক্তিযোদ্ধারাও বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিশ্বাস করি। এখানেই হচ্ছে বিরোধটা। যেমন বঙ্গবন্ধুর সাথে সাংবাদিকরা বলেছিল যে ইন্দিরা গান্ধীর সাথে আপনার এত মিল কিসের? বঙ্গবন্ধু বলেছিলেন এটা হচ্ছে আদর্শের মিল, চিন্তার মিল, এটা হচ্ছে নীতির মিল, মানবতা। এবং সে জায়গায় মিস্টার শামসুজ্জামান দুদু যেটি বলছেন যে এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে, সেখানে তিনি এই আওয়ামী লীগের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সংবিধানের সঙ্গে ভারতের একটা গোষ্ঠীর, বিশেষ করে কংগ্রেসের কথা তিনি উল্লেখ করেছেন যে অনেকাংশেই মিল আছে এবং মুক্তিযুদ্ধে সময়কালে কংগ্রেস তখন শাসন ক্ষমতায় ভারতের তারা সহায়তা করেছে। কিন্তু আজকে তিনি বলছেন সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানিয়ে আনা হচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশের আদর্শের সঙ্গে যায় কিনা। বিজেপির আদর্শটা যারা বলছেন ঠিক আছে, সাম্প্রদায়িক মূল্যবাদী, বাট বিজেপি কিন্তু রাম মন্দিরের কথা বলে ক্ষমতায় এসেছে, কিন্তু রাম মন্দির কিন্তু ভাঙতে পারে নাই। সে আপনার বাবরি মসজিদ না, মসজিদ কিন্তু ঠিকই আছে এবং সংবিধানও কিন্তু পরিবর্তন করতে পারে নাই। ইন্ডিয়ার যে সংবিধান ধর্মনিরপেক্ষতা বদলাতে পারে নাই কিন্তু।
আমার কথা সেখানে, আপনি যেভাবেই কথা ক্ষমতায় আসেন, কিন্তু বাংলাদেশে কিন্তু সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসে জিয়াউর রহমান সাহেব কিন্তু সংবিধানটা পাল্টে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় যে গড়ে ওঠা যে সংবিধানটা ছিল, এটা উনি চেঞ্জ করে ফেললেন কলমের খোঁচা দিয়ে একেবারে, এবং এটা অর্ডিন্যান্স দিয়ে চেঞ্জ করলেন, পরে এটা পার্লামেন্টে পাস করে নিলেন। এটা হচ্ছে দুঃখজনক। এখানে আমাদের বেদনা, এখানে আমাদের কলঙ্ক। এই 50 বছরের কিছু যে কলঙ্ক দিকগুলো, যেমন আজকে দুদুভাই বলছেন, আপনি বললেন যে আমি তো ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধানমন্ত্রীকে আনছি, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এটা কি আপনি পারবেন? যদি আপনি আজকে প্রধান থাকতেন, আপনি কি এটা করতেন? আপনি কংগ্রেসকে আনতে পারতেন? এটা হয়? কখনো হবে না। এটা হচ্ছে আমার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের সম্পর্ক, কোনো পার্টির সাথে সম্পর্ক না। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আসছে, তিনি কোন মতাদর্শের সেই বিষয়টি আমার বিবেচ্য নয়। তিনি হচ্ছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তিনি দেশের প্রধানমন্ত্রী, তাকে আমরা ইনভাইট করেছি। এবং দুদুভাই যদি আজকে বাংলাদেশ ক্ষমতা থাকতেন, তিনি ওই কাজটি করতেন, এটাই করতেন। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বাস্তবতা। এবং এর চেয়ে আরও অন্যরা তো আসছে, সবাই কিন্তু স্ব দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা আসতেছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন, নট পার্টি টু পার্টি রিলেশন। আমরা যেমন চীনে যাই অনেক সময়, আপনার চীনের আপনার কমিউনিস্ট পার্টি আমাদের ইনভাইট করে, পার্টিকে ইনভাইট করে, গভর্নমেন্টকে ইনভাইট করে না। তো পার্টির ডেলিগেশন টিম আমিও গিয়েছি, দুদুভাই গিয়েছেন কিনা জানি না, বিএনপি থেকে যায়। ইন্ডিয়াতেও পার্টি টু পার্টি রিলেশন আছে, বাট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দিস ইজ অ্যানাদার থিং। কাজে আমরা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আমরা ইনভাইট করেছি, তিনি আসছেন। এবার আপনি বলছেন তার সাথে কি তিনি কোন আদর্শের লোক, দিস ইজ নট, এটা লুক আউট, এটা আমার লুক আউট করবে ভার নয়। তিনি ইন্ডিয়ান ভারতের প্রধানমন্ত্রী এবং তিনি আমাদের আমি জাস্ট বন্ধুপ্রতিম ছোট করে মিস্টার শামসুজ্জামান দুদুর কাছে যাবার আগে একটু জানতে চাই, আমরা কয়েকদিন আগে দেখলাম যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন। সাধারণত এই ধরনের মানে সরকার প্রধান বা রাষ্ট্রপতি এই ধরনের অনুষ্ঠানে আসবার আগে সাধারণত পররাষ্ট্রমন্ত্রীরা ভিজিট করেন না অন্য দেশ, কিন্তু বাংলাদেশে তিনি আসলেন এবং মনে হলো যে এই সফরটা একটা বাইলেটারাল নানা কিছু আলোচনা হবে, সেটির একটা প্রাক আলোচনা করতে তিনি এসেছেন। এবং আলোচনায় দুই পক্ষই নানা রকমের ইঙ্গিতও দিয়েছেন, নানান ইস্যুতে। কানেক্টিভিটির কথা খুব প্রধান হয়ে এসছে, তিস্তার প্রসঙ্গ আলোচনা হয়েছে, বর্ডার ইস্যু সামনে এসছে। কিন্তু হঠাৎ করে আমরা এখন দেখলাম, এখন শুনছি যে এখানে কোনো বাইলেটারাল ডিসকাশন হবে না, নাই হতে পারে, কিন্তু আমি আগেরটার সঙ্গে পরেরটা এখানে কোথাও একটা গ্যাপ বা কোনো একটা সমস্যা আছে কিনা সেটা বুঝতে চাইছি। যে উনি আসছেন তাতেই আমরা সন্তুষ্ট, আমাদের কিছু চাওয়ার নেই, আমরা কিছু চাইবো না এখন, সেটা তো কোনো সমস্যা নেই এই ধরনের আলোচনা। কিন্তু আমি বুঝতে চাইছি যে এই যে পররাষ্ট্রমন্ত্রীর সফর এবং এখন প্রধানমন্ত্রীর সফর, এই মাঝখানে কোনো না, এখানে সফরটা তো রাষ্ট্রীয় সফর হচ্ছে না, এটা হচ্ছে আমার সুবর্ণ জয়ন্তীতে। আমি জানি, আমি সেজন্যই বলছি। কিন্তু ওই যে পররাষ্ট্রমন্ত্রী সফরের সময় একটা অন্য রকমের বার্তা পাওয়া গেল এবং তার হঠাৎ করে আসা, সেটা একটা হ্যাঁ, আসার মধ্য দিয়ে অনেকে অনেক বার্তা পায়। এবং ফরেন মিনিস্টার, আমাদের সে ফরেন মিনিস্টারের ডিসকাশন হয়েছে, নিশ্চয়ই কিছু আলাপ তো হয়েছে। এবং আমাদের এটি কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রিলেশন, ডিপ্লোম্যাটিক ডিসকাশনটাকে এটা ভেতরে থাকে, এটা বাইরে আসে না, ওকে, তাই না? আপনাকে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আসছে, এটা কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্র, নেবারিং কান্ট্রি, বন্ধুপ্রতিম দেশ ইন্ডিয়া, মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবদান সব কিছু মিলে ট্রাস্টেড ফ্রেন্ড। কাজে আমরা উই ট্রাস্ট। সুতরাং সেই দেশের প্রধানমন্ত্রী আসছে, নিশ্চয়ই এটা ঐতিহাসিক সফর। এর মধ্য দিয়ে কিছু কি বার্তা আসবে না, এটা আপনি কী করে বলেন? নিশ্চয়ই আসছে। আবার আপনার কাছে মিস্টার শামসুজ্জামান দুদু আপনি বলবেন। আমি শুধু একটা প্রশ্ন যোগ করে দিতে চাই যে এখানে বেশ কয়েকবার মিস্টার আহমদ হোসেন জিয়াউর রহমানের প্রসঙ্গে এনেছেন, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং বিএনপির আমি বলবো যে আদর্শিক নেতা, বিএনপির যে রাজনীতি সেই। কিন্তু জিয়াউর রহমান কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে তো বটেই, গত কয়েক বছর ধরে যেভাবে আলোচনা হচ্ছে এবং তার যে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা, মুক্তিযুদ্ধ পরবর্তী ভূমিকা, মুক্তিযুদ্ধের পূর্বের ভূমিকা, এখন তো 25শে মার্চ, 7ই মার্চ, 26শে মার্চে তার যে ভূমিকা, সেগুলো সম্পর্কে সরকারি মহল থেকে নানা রকমের তথ্য, নানা রকমের বক্তব্য আসে। এবং তাতে করে আমার প্রশ্ন হচ্ছে যে জিয়াউর রহমান কেন্দ্রিক বিএনপির যে রাজনীতি, সেটি আসলে ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করেন আপনি? কেননা বাংলাদেশে মুক্তিযুদ্ধের
চেতনা পক্ষে, স্বাধীনতা বিরোধীদের, এই যে যুদ্ধাপরাধীদের বিচারের সময় এক ধরনের একটা জাগরণ তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সেখানটাতে, এবং তরুণ প্রজন্ম তার সঙ্গে অনেক বেশি ইনভলভ হয়েছে। সেখানটাতে আপনি কি মনে করেন কিনা জিয়াকে কেন্দ্র করে যা কিছু তথ্যাদি এখন পাওয়া যাচ্ছে বা বলা হচ্ছে, তাতে করে বিএনপির রাজনীতি আসলে বড় ধরনের হুমকির মধ্যে পড়তে যাচ্ছে? না, এটা আমার কাছে মনে হয় না, এক লাইনেই বলে দিচ্ছি, জি। এটা মিনিমামটা মনে হয় না। মনে হয় না যে সরকারি পর্যায়ে যে প্রচারণাটা, এটা দলীয় প্রচারণা আর সরকারি প্রচারণা এক হয়ে গেছে। কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন, বিচারালয় সবগুলো এখন একটা গোষ্ঠী কেন্দ্রিক হয়ে গেছে। যেটা একটু আগে আমি বললাম যে মানুষের ন্যূনতম একটা ভোট অধিকার নাই। ন্যূনতম আমি গিয়ে কেন্দ্রে একটা আমার পছন্দের প্রার্থীকে, আমি একটা পছন্দের মার্কাকে, পছন্দের দলকে আমি ভোট দিব, এই সুযোগটা বর্তমানে নাই। বর্তমানে যদি থাকতো, সরকার এবং সরকারি দল বা সরকার ঘাসা রাজনীতিটা যদি বিশ্বাস করত যে শহীদ জিয়াউর রহমান তারা যেভাবে বলছে ওই অবস্থায় আছে, তাহলে ভোট দিলে পরে শতকরা ৯৫% ভোট ওই পক্ষে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সর্বশেষ নির্বাচনে দেখেছি যে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হচ্ছে এত কিছুর পরও শতকরা 10% ভোটে। নির্বাচন কমিশনের সর্বশেষ পরিচালনা যেটা সিটি কর্পোরেশন চট্টগ্রাম, সেখানে 5% ভোটে। দ্যাট মিনস তারা যে বিশ্বাসটা প্রচার করছে সেই বিশ্বাসটা যে সত্য না, সেটা কিন্তু এই ন্যূনতম ভোটের কথাটা আমি বললাম, অধিকারের কথাটা বললাম, থাকলেই তারা বুঝতো। তারা জানে যে তাদের কথা দেশবাসী বিশ্বাস করে না, আর বিশ্বাস করে না বলেই নির্বাচনটা সকালে না করে রাত্রি নিয়ে যাচ্ছে যে এটা। এবং ওই নির্বাচনে কাদেরকে, যেমন পুলিশ সার্ভিসের অথবা প্রশাসন, এরা তো চাকরি করে, এরা এই সরকার নিয়ে আরেকটা সরকার আসবে, সে চাকরি করবে, আরেকটা সরকার আসবে, আবার চাকরি করবে। কিন্তু তাদের মধ্যে যে অবস্থাটা তৈরি করা হয়েছে যে এই সরকার ছাড়া আর কোনো সরকার নাই, যদি আসে তাহলে কিন্তু তোমরা নাই, মানে এই যে প্রচারণাটা, এটা একটা ভয়ঙ্কর সৃষ্টি করছে। তো আমি যেটা 50 বছরের সুবর্ণ জয়ন্তীর যে প্রসঙ্গটা যে আলোচনায় নিয়ে এসেছেন, এবং এই বিষয়টাই যে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার 71 মুক্তিযুদ্ধ পরবর্তী 2021 50 বছর। তা আমি ক্যাটাগরিলি যদি নিয়ে আসি যে 71-75 একটি সরকার, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হিসাবে আমরা দেখতে পারি, সেই সময়টা যদি আমি বিচার বিশ্লেষণ করি যে সেই সময় কি কি আমি অর্জন করেছি, কি কি পেয়েছি, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সংবিধান। এর বাইরে আমরা কিছুই পাইনি। সংবিধানের বাইরে, সংবিধানের কেতাবে, ওই যে কথা আছে না, কেতাবে লেখা আছে গোয়ালে নাই। অর্থাৎ আপনি ওই সময় পত্রিকা বন্ধ হচ্ছে, ওই সময় জরুরি আইন সংবিধানে সংশোধিত করা হচ্ছে, ওই সময় ইন্ডেমনিটি হচ্ছে রক্ষী বাহিনীকে দায়মুক্ত করার জন্য। যদি রক্ষী বাহিনীর বিরুদ্ধে যে হত্যার অভিযোগগুলো দায়মুক্তির প্রশ্নটা আপনি ক্যাটাগরি ওখানে দেখবেন দায়মুক্তি আছে। ইন্ডেমনিটি ফার্স্ট বঙ্গবন্ধু শেখ মুজিবই দিয়েছিলেন এই রক্ষী বাহিনীর প্রশ্নে। সাধারণ ক্ষমা 72 আগস্টে দেওয়া হয়েছিল জাতীয় ঐক্যের প্রশ্নে। বিচার খুব সীমিত, একটা চিকন আলী, আমার কুষ্টিয়ার লোক, তার শুধুমাত্র তাকে বিচার করেছে, তাকেও পরবর্তীতে ক্ষমা করে দেওয়া হয়। আমি কাউকে ছোট বড় কথা না, এটা সুবর্ণ জয়ন্তীর যে ধারাবাহিক ইতিহাস। আপনি চলে আসেন তারপরে 76 থেকে 81, অর্থাৎ এই সময় জিয়া রহমানের শাসনকাল। এই সময় কি ইলেকশন হয়েছে? এই সময় কি পার্লামেন্ট ছিল? এই সময় কি চাষবাস হয়েছে? এই সময় কি দুর্ভিক্ষ হয়েছিল? এই সময় কি দেশ থেকে বিদেশে চাল রপ্তানি করা হয়েছিল? এই সময় কি রক্ষী বাহিনী নামে কোনো পেটোয়া বাহিনী তৈরি করা হয়েছিল না বিলুপ্ত করা হয়েছিল? এই বিষয়গুলো আপনি রাজনৈতিকভাবে আপনাকে, আমি কাউকে মানে সমালোচনার দৃষ্টিতে নিয়ে আনছি না। আসেন 82 থেকে 90, যেটা মানে খুবই আমাদের স্বর্ণ সময়, আমাদের যারা ছাত্র নেতা ছিলাম এর সাথে সামরিক শাসন বিরোধী ভূমিকা পালন করছে, এর সাথে যেমন সামরিক আইনজান। সেই সময় আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল? এরশাদকে কি আমরা কেউ সমর্থন করেছিলাম না বিরোধিতা করেছিলাম? ছাত্ররা 90 গণঅভ্যুত্থান আগ পর্যন্ত কি ভূমিকায় ছিল?
86 সালে কারা মানে একদিনে 24 ঘন্টার মাধ্যমে নির্বাচন বর্জন, নির্বাচনে অংশগ্রহণ কে করেছিল? এই জিনিসটা যদি আমি আসি তাহলে কিন্তু আবার অনেক জিনিস ইতিহাসগুলো এখানে এসে যাবে। তার পক্ষে কেউ বলবে, বিপক্ষে কেউ বলবে। 91 থেকে 2021 নির্বাচনে কেয়ারটেকার আন্দোলন, 174 দিন হরতাল, কেয়ারটেকার আসা, এবং কেয়ারটেকার আবার যারা দাবি করছে তারা বাতিল করে দিচ্ছে, কেয়ারটেকার রাখছে না। যারা বলছে যে বেগম জিয়ার সরকারের সময় বিএনপি সভানেত্রীর অর্থাৎ বেগম জিয়ার আন্ডারে কোনো ভালো নির্বাচন আমরা, তারা আবার আওয়ামী লীগের সভানেত্রীর আন্ডারে নির্বাচন করছে এখন। অর্থাৎ এই সমস্ত সময়ের জিনিসগুলো নিয়ে আসার পরে শাহজিজের সময় পার্লামেন্টে কি অবস্থা ছিল, শাহজিজের সময় আগেও পার্লামেন্ট ছিল কি অবস্থা ছিল, তারপরেও পার্লামেন্টে ছিল। শাহজিজ সাহেব একসময় আওয়ামী লীগেরই লোক ছিল, তারপর সে মুসলিম লীগ, তারপরে সে আবার বিএনপি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো একসময় মুসলিম লীগের ছিলেন, তারপর আওয়ামী মুসলিম লীগের ছিলেন, তারপর আওয়ামী লীগ। এটা কিন্তু শেষ না। বঙ্গবন্ধু শেখ মুজিব বাকশালের চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ 4টা স্টেজে আসলাম। আমি হয়তো আহমেদ হোসেন হয়তো ছাত্রলীগ থেকে এখন আওয়ামী লীগ, আমি হয়তো ছাত্রদল থেকে বিএনপি, কিন্তু আমাদের অতীতের জাতীয় যেসব রাজনৈতিক চরিত্রগুলো যদি আমি বিশ্লেষণ করি তাদের সঙ্গে আমাদের একটু পার্থক্য আছে, আমরা একটার মধ্যেই আছি। কিন্তু আমাদের যারা জাতীয় নেতা, আমাদের এই যে শেরে বাংলাকে বুঝলো, আমরা পূর্বপুরুষ, তিনি একই সঙ্গে মুসলিম লীগ এবং প্রজা পার্টির সভাপতি ছিলেন, একই সঙ্গে দুটো বিরোধ পার্টির। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী কংগ্রেস করেছেন, মুসলিম লীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন। আমি এই জন্য তারা ছোট হচ্ছে না, কিন্তু এটা ইতিহাসের ধারাবাহিক একটি রূপ। এই যে সমাজতন্ত্রের কথা বলেন না, আমরা তো সবাই সমাজতন্ত্রের কথা বলেছি, কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমাদের পরম বন্ধু, সোভিয়েত ইউনিয়ন নামে এখন পৃথিবীতে কোনো দেশ নাই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আর ভারত আমাদের যে পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করেছে, সেই সোভিয়েত ইউনিয়ন নাই। পূর্ব ইউরোপের দেশগুলো, সমাজতন্ত্রের যে দেশগুলো, অর্থাৎ চীনা শক্তির বাইরে, চীনের বাইরে, এই দেশগুলো আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সমর্থন দিয়েছিল। সেই দেশগুলো যেমন পশ্চিম জার্মানি আমাদের বিরোধিতা করেছিল, কিন্তু পূর্ব জার্মানি আমাদের সমর্থন করেছিল। তো সেই দেশগুলো এখন সমাজতন্ত্রের নাই। সমাজতন্ত্রে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিল সংবিধানে আমাদের শহীদ জিয়া রহমান। এখন আবার সমাজতন্ত্র কথাটা ফেরত এসছে, এখন আছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমি নিজেও বললাম যে সংবিধানে লেখা আছে, কিন্তু সমাজতন্ত্রে আমরা কেউ কথা বলি না, বলি এখন মুজিববাদ প্রতিষ্ঠা করব, না বলি কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজ প্রতিষ্ঠা করব, বা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করব। একটা সময় এটা ছিল। তা আমি ছোট করে বলি, পদ্মা সেতুর কথা উনি বলেছেন, বাইরে সেতুই তো হয়নি, তো তারপরে হাঁটবো কি করে? বেগম জিয়ার নামে এই কথাটা, মানে এটা হলো রাজনৈতিক একটা মানে গাল গল্পই বলবো, যে আগেই বলে দিলাম যে বেগম জিয়াটা সেতুই তো এখনো হয়নি। আল্লাহ সেতুটা বানাক, আমরা সেখানে যাই, আমরা দেখি। যেমন আপনার মধ্যে কোনো সংশয় আছে? না, কোনো সংশয় থাকবে কেন? এই যে টিকা নিয়ে আমাদের বহুজন সংশয় আছে। আমার অনেক আওয়ামী লীগ বন্ধু বলেছে, দোষ টিকা নিছো নাকি? আমি তো একটু চিন্তায় আছি, মানে এটা ভারত থেকে আসছে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনাকে স্পষ্ট করে বলে দিই, টিকাটা ভারতের না, এই গবেষণাটা হয়েছে অক্সফোর্ড, এটা বাইরে। সেই টিকা নিয়ে যদি কেউ প্রশ্ন করতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমার দেশে অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, অনেক বিদেশে এগুলো যাচ্ছে। সেহেতু আস্থা বিশ্বাস, যেমন বিশ্ব ব্যাংক যেভাবে হোক এই প্রজেক্টে চলে গেছে দুর্নীতির কথা বলে, জাতিগতভাবে আমরা ছোট হয়েছি। সে যদি আবার ফেরত আসতো তাহলে এটা আমরা প্রমাণ করতে পারতাম সে এই দুর্নীতির কথা বললেও আবার সে এই প্রজেক্টে ফেরত আসতো। আমার কাছে জাতীয় ভিত্তিটা, সেখানে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের ব্যাপার না। আমরা দেশগতভাবে বাংলাদেশি মানুষ হিসাবে জাতির কোনটি গৌরবের আর কোনটা গৌরবের না। এই যে আমি বলছি সরকারের যে প্রশ্ন করা, মুক্তিযুদ্ধে আমাকে কে অর্জন করছে? ভারত করে নাই। এই কথা বললে ভারত নানানভাবে খুশি হবে, অখুশি হবে। আরে আমার কংগ্রেস এখন সে ক্ষমতায় নাই, বামফ্রন্ট ওখানে যারা ছিল সমাজতান্ত্রিক কমিউনিস্ট পার্টিগুলো, তারা আমাকে সমর্থন করে। অন্য কোনো পার্টি, ক্ষুদ্র কোনো পার্টির কথা আমি, কিন্তু বিজেপি যেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার, এই যে আপনি যে প্রশ্নটা এখানে তুলেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন না, এবার
তিস্তার পানি নিয়ে আলোচনা করব না। উনি কেন বলবেন? উনি তো বলবেন না তিস্তার পানি আমরা চাবো, উনি আলোচনা করবেন। এই কথা যদি ওখানকার পররাষ্ট্রমন্ত্রী বলেন যে না তিস্তার প্রসঙ্গে আমরা আলোচনা করব না, ওইটা ওনার মুখে মানায়। আমার পররাষ্ট্র মন্ত্রীর মুখে মানাবে না আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব তিস্তা নিয়ে আলোচনা হবে। জি, আমি সামাদ হোসেন। এখন তো কিছু কিছু প্রশ্নের কথার জবাব দিতে হবে না। যেমন তিনি বলেছেন, নিশ্চয়ই দিবেন। আমি তার সঙ্গে আপনাদের দুজনের, যেহেতু আমরা একটু শেষের দিকে এগোচ্ছি, দুজনের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনি উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের দুজনের কাছে। সেটা হচ্ছে যে আপনি ৭৫-এর কথা বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক একটি অধ্যায়, এবং তারপরে অনেক ঘটনা ঘটেছে, এবং ঘটনাগুলো জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আরও অনেক রকমের ঘটনা ঘটেছে। আপনারা ২১শে আগস্টের কথা নিঃসন্দেহে আরেকটি কলঙ্কজনক অধ্যায়। অনেক রকমের এরকম ঘটনা বলে, আওয়ামী লীগের থেকে বলা হয় যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার চেষ্টা প্রতিপক্ষ করেছে। আবার বিএনপি গত ১২ বছর ধরে বলছে তাদেরকে নিশ্চিহ্ন করবার একটা প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ আছে। বাংলাদেশকে ঘিরে নানা রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্র, নানা রকমের আন্তর্জাতিক সম্পৃক্ততা নানা ইস্যুতে আছে। আপনারাই সবসময় বলেন, দুই পক্ষই কম বেশি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এটিকে আমরা এরকম একটা চিন্তার মধ্যে আনতে পারি কি না, এই যে নিশ্চিহ্ন করবার যে রাজনীতি, বা আজকে হয়তো আপনারা টানা দীর্ঘ সময় ক্ষমতা আছেন, বিএনপিকে একেবারে মার্জিনালাইজড করে ফেলা বা নিশ্চিহ্ন করে ফেলা, বিএনপি নিজের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারাও হয়তো সেটিকে আরও ত্বরান্বিত করছেন। করতে করতে একটা সময় ধরা গেল বিএনপি নাই, এবং এরপরের আঘাতটা, কারণ আওয়ামী লীগের উপরে এই আঘাত এসছে আপনারা বলছেন এবং আমরাও জানি। তারপরে এরকম একটা চেষ্টা যদি দেখি আমরা যে আওয়ামী লীগও ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে, বা আওয়ামী লীগের উপরও নানা রকমের আঘাত আসে, এই আওয়ামী লীগও নেই, বিএনপি নেই, তারপরে আসলে দেশটাই একটা বড়, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের আস্থা, ভালোবাসা, নির্ভরতা প্রধানত এই দুটো দলকে ঘিরে। আপনারা যেভাবে দেখুন না কেন, এই দুটো রাজনৈতিক শক্তি যদি ক্রমাগত একসঙ্গে দুটোকে বিলীন করার কথা আমরা শুনেছি একসময়, সেটি হচ্ছে না, বিরাজনীতিকরণের কথা শুনেছি। এখন ধরা যাক যে ঠিক আছে, একটিকে আগে শেষ করি, তারপরে আরেকটি শেষ হবে, তারপরে দেশটাকেই না হয় ধরা যাবে। এরকম কি আপনারা কখনো, আপনারা দুজনই ছাত্রনেতা ছিলেন, দুজনই দুটো প্রধান দলের রাজনীতির সঙ্গে যুক্ত, আপনাদের মাথার মধ্যে কখনো এই চিন্তা আসে কিনা আমি একটু শুনতে চাই। আপনি যেখান থেকে শুরু করবেন ওনার কথা সূত্রতে, সেটি বলে আমার প্রশ্নের উত্তরে যদি চান। আমি বলতে চাচ্ছি যে উনি বললেন যে বঙ্গবন্ধুর সময়কালে কিছুই অর্জন ছিল না, স্বাধীন বাংলাদেশটাই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় অর্জন, এটা কি অস্বীকার করবেন? বিচিত্রাতে জিয়াউর রহমান সাহেব একটা প্রবন্ধ লিখে গেছে, সেখানে তিনি বঙ্গবন্ধুকে জাতির জন্য জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণেই তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। এটাকে তিনি অস্বীকার করবেন? এত বড় মহান অর্জন, যে মহান নেতার নেতৃত্বে বাংলাদেশ হয়ে গেছে, আর মাত্র ৩.৫ বছর পরে তিনি বুকে বুলেট নিলেন, পাকিস্তানের ফাঁসির মঞ্চে গেলেন, তার কবর খুঁড়ে ফেললো, তাকে হত্যা করতে পারেনি। স্বাধীন বাংলাদেশের মাটিতে তিনি জীবন দিলেন কার হাতে? ১০ জানুয়ারির বক্তৃতাটা মনে আছে আপনার? তিনি বলেন আমি রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো। বঙ্গবন্ধু আগাম জানতেন, এই কথা বললেন কেন? রক্ত দিয়ে শোধ করে গেছেন, এখনও পরিবার শুদ্ধ। আমি বলছি এই কারণে, জাতিসংঘের মেম্বারশিপটা কে পেয়েছি, কখন পেয়েছিলাম আমরা? এটা বঙ্গবন্ধুর আসার সময় নয়। ওআইসির মেম্বারশিপ আমরা কখন পেয়েছি? আপনার বঙ্গবন্ধুর সময় নয়। পৃথিবীর অনেক দেশ, আপনার আমেরিকা সহ অনেক রাষ্ট্র, অনলি বোধহয় দুই একটা স্টেট দেয়নি, দুটো রাষ্ট্র, আমি নাম বলবো না, তারা পরে দিয়েছে, ৭৫ পরে দিয়েছে। তাদের কেউ অনেক ঘনিষ্ঠ এখন, সেই জন্য নাম বলা যাবে না, না বলবো না, কিন্তু সব দেশ কিন্তু স্বীকৃতি দিয়েছে। এই যে স্বীকৃতিগুলো, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতিগুলোকে আনা বঙ্গবন্ধুর কি অর্জন নয়? সংবিধান তৈরিটা, এটা কি বঙ্গবন্ধুর অ্যাচিভমেন্ট নয়? তাহলে বঙ্গবন্ধুর শাসনামলে কিছুই হয়নি, এই কথা কীভাবে বলবেন? আপনি বলবেন, আপনি যখন আপনার এই ৭০ সনে ছিল আপনার দারিদ্র সীমার নিচে 70% পিপল, সেখান থেকে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন। বঙ্গবন্ধু যখন দায়িত্ব নিলেন, দেশটা তো শেষ নাই, কিছুই তো নাই, সেখান থেকে যখন স্টেবল পজিশন নিয়ে আসলেন, দেখেন একটা কথা খুব ভালো লাগলো আমার, উনি বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাসটা তুলে ধরছেন ভিন্নভাবে, ভালো, গুড। এটা পলিটিক্যাল হিস্ট্রি, এটা পলিটিক্স ধারাবাহিকতা। উনি মুসলিম লীগ করেছেন, পরে আওয়ামী মুসলিম লীগ করেছেন, পরে আওয়ামী লীগ করেছেন, এরপরে তিনি বাকশাল করেছেন,
এটি পলিটিক্যাল স্ট্যান্ড, রাজনৈতিক স্ট্যান্ড। আমি যদি বলি আপনার নেতা জিয়াউর রহমান কি নির্বাচিত ছিলেন না রাষ্ট্র দখল করেছিলেন, এটা বললে আপনি অখুশি হবেন, আহত হবেন, তার একটা রিয়েলিটি মানতেই হবে। ৭৬ সালে যখন তিনি প্রেসিডেন্ট, সামরিক শাসক, এটা কি সংবিধান সম্মত ছিল? এটা গণতান্ত্রিক ধারাই ছিল? আপনি এরশাদকেই বললেন নো, আপনি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমি কিন্তু জিয়া রহমানের সামরিক শাসনের বিরুদ্ধে আমি আন্দোলন করেছি, আমি ছাত্র লীগের কর্মী হিসেবে করেছি। আপনি যদি বলেন, এই যে বললেন পিপিআর, পলিটিক্যাল অনেকেই জানে না এগুলো, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, এই যে ছিল একটা সামরিক ফরমান জারি করে একটা অর্ডিন্যান্স জারি করা হলো যে এখানে পলিটিক্যাল পার্টি রেগুলেশনে এই বিধি মোতাবেক অ্যাপ্লিকেশন করতে হবে। বলা হলো কোনো মৃত ব্যক্তির নাম দিয়ে কোনো পার্টি করা যাবে না, মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম দিবে, এটা যাতে না হয়। তো বঙ্গবন্ধু যখন মৃত, তারপরে বঙ্গবন্ধু ছিলেন ভয়ের কারণ। বাট আওয়ামী লীগ তো সেই হ্যাঁ, PPR এর অধীনে হ্যাঁ, মেনেই আবেদন বঙ্গবন্ধুকে বাদ করেছে। দিয়ে আমরা তখন কৌশলগত কারণে আবেগটাকে কন্ট্রোল করে, আমি স্ট্র্যাটেজিক হয়ে কৌশলগত কারণে আমি আওয়ামী লীগ রিভাইভ করেছি, এবং ওখানে কিন্তু জামাত আবার অ্যাপ্লিকেশন করে রিভাইভ হয়েছে। সেদিন জিয়া রহমান সাহেব যদি সেদিনকে এটা জামাত নামে ছিল না ইসলামিক ডেমোক্রেটিক লীগ? ইসলামী ওই একই, মানে আমি বলছি হ্যাঁ, একই। নামটা এই তো এক্স আর ওয়াই একই জিনিস, ডিফারেন্ট ছিল নামটা, বাট একই ব্যক্তি একই অন্য নামে right. করেছে, রূপান্তর হয়েছে। Absolutely right. এবং তখন যদি তিনি এই যে আপনার সাম্প্রদায়িক দলগুলোকে না করতেন, কোনো সাম্প্রদায়িক দল এখানে রিভাইভ হবে না, অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটা যদি করতেন ভালো হতো। ইভেন ইন্ডেমনিটি একটা বাতিল করে যদি তিনি বলতেন না বঙ্গবন্ধু হত্যার বিচার হবে, তাহলে কি ইতিহাসটার ভালো হতো না? জিয়াউর রহমান কি ইতিহাসের পাতাতে থাকতেন না? থাকেননি, করেননি। কাজে এই কথাগুলো কিন্তু ঠিক নয়। যেমন বঙ্গবন্ধু লাহোরে যখন আপনার ওআইসি কনফারেন্স হলো, এটা আপনি বলি, ওআইসি কনফারেন্সে বঙ্গবন্ধু যাবেন কি না, তখন উনি যাবেন না। আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ছিলেন, টেলিফোন করেন বঙ্গবন্ধুকে যে মুজিব ভাই ডাকতেন, মুজিব ভাই তুমি যদি না আসো তাহলে তো ইসলামিক সামিট এটা হবে না, সাকসেস হবে না। বঙ্গবন্ধু বললেন যে আমি কি করে আসবো, ভুট্টো তো আমাকে এখন স্বীকারই করেনি, স্বীকৃতি দেয়নি। তারপরে কিন্তু সমস্ত ওআইসির ইসলামিক সামিট যারা রাষ্ট্র, সমস্ত রাষ্ট্রপ্রধান সকলপ্রধান চাপ সৃষ্টি করলো ভুট্টোকে, তুমি অ্যাডভান্স তাকে স্বীকৃতি দাও। এটা কি বঙ্গবন্ধুর অর্জন নয়? স্বীকৃতি দিয়েছে। এমনকি আলজিয়ার্সের প্রেসিডেন্ট হোয়ারি বোমিদিন ছিলেন, তার ব্যক্তিগত বিমান নিয়ে তিনি ঢাকায় চলে আসছেন বঙ্গবন্ধুকে নেওয়ার জন্য। কী সম্মান! এগুলো কি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অর্জন নয়? এটা কি বাংলাদেশের গৌরবের ইতিহাস নয়? বঙ্গবন্ধু গেলেন, তারপরে ভুট্টো যে বঙ্গবন্ধুকে কবর দিতে চেয়েছিল, ফাঁসি দিতে, সেখানে বঙ্গবন্ধু স্লোগান হচ্ছে, এই জি, পাকিস্তানের স্লোগান। আমি আমি এখানে বলছি, একটু থামাতে চাই আপনাকে। আমাকে থামাবে কি? তবে আপনি যে প্রসঙ্গে বলছেন ভাবনা, আমার মনে হয় আপনি ভাবতে থাকুন। না আমি ভাবছি, মানে শেষবারে বলবেন আপনি। না আমি ভাবছি, আমি একটু ওনার কাছ থেকে ঘুরে আসি, একটু শেষের দিকে চলে আসছি। আপনি ওই প্রসঙ্গে বলবেন, কিন্তু মিস্টার শামসুজ্জামান দুদু বলবার পরে। শামসুজ্জামান দুদু, আমি সব থেকে একটা কথা বলি যে আমরা কথার ভিত্তিতে কথা অনেক বলতে পারবো, কিন্তু ইতিহাসের 50 বছরকে সাক্ষী মেনে ইতিহাসে যে ঘটনাগুলো, আমার প্রশ্নটা আপনার মাথায় নিশ্চয়ই আছে। আমি যে প্রশ্নটা আপনাদেরকে দুজনের কাছে শেষে করেছিলাম, যে এক পক্ষকে নিশ্চিহ্ন করে আরেক পক্ষকে নিশ্চিহ্ন করা, তারপরে দেশটাকে একটা ভালনারেবিলিটির মধ্যে ফেলে দেয়া আছে আমরা, তো সেই জিনিসটা আমাদের মতো করে এরকম গেম কেউ খেলছে কিনা সেটি না, আমার মতো করে এটা হবে বলতে পারবো। যেটা আমি উনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন সেটা অধিকাংশই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। আমি কিন্তু সংবিধানের কথা স্বীকার করে গেছি, না করা আভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গে 2-4টে কথা আমি বলেছি। শেখ মুজিবকে অস্বীকার করলে, সরওয়ার্দীকে অস্বীকার করলে, অথবা শেরেবাংলাকে, মৌলানা ভাসানীকে অস্বীকার করলে বাংলাদেশ বলে কিছু থাকে না। আপনি মুক্তিযুদ্ধ যদি ইতিহাস সঠিকভাবে লিখতে হয়, তো মুক্তিযুদ্ধে যারা যে ভূমিকাটা পালন করেছে, সেখানে ওই যে আপনি শুধু সেনাপতিদের বা লড়াকু সেনাবাহিনী যে লড়াই, সেটাই তো মুক্তিযুদ্ধের শেষ অংশ না। ছাত্রদের একটা বিশাল ভূমিকা ছিল, শ্রমিকের একটা বিশাল ভূমিকা ছিল, কৃষকের একটা বিশাল ভূমিকা ছিল। এই যে প্রসঙ্গগুলো ইতিহাসে কিন্তু যদি আলাদা আলাদা সামনে নিয়ে আসি, তাহলে এটা সম্পূর্ণতা পাবে। আপনি যে প্রসঙ্গটা নিশ্চিন্তে প্রশ্ন, তো 71-এর পর থেকে আপনি যে জাসদীয় রাজনীতি এখন সেই মাত্রায় না থাকলেও
তাদের সেই সময় যে বিরোধিতা, আপনি অনেক অংশে এটাকে উগ্র জাতীয়তাবাদের কথা বলতে পারেন, সমাজতন্ত্রের প্রশ্ন হটকারিতা বলতে পারেন, কিন্তু তাদের সঙ্গে যে আচরণটা, গণকণ্ঠ বলে এখন কোনো পত্রিকা নেই, দৈনিক গণকণ্ঠ, কিন্তু তাদের সেই জায়গায় গণকণ্ঠের সংবাদের উপর ভিত্তি করে গণকণ্ঠ তছনছ করে ফেলা। আল মাহমুদ এখন বেঁচে নাই, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় নিশ্চিহ্ন প্রক্রিয়াটা তো ঠিক আমাদের এই সময় যে এসে দাঁড়িয়েছে। আপনি ছাত্র দলের মতো একটি সংগঠন একটা মানববন্ধন করবে, মিছিল না, প্রেস ক্লাবের সামনে, তাকে দাঁড়াতেই দেবে না, এবং পুলিশের বক্তব্য হচ্ছে তারা ইট মেরেছে। যেটা ছোট করে আনতে হয়। হ্যাঁ, তো আমি মনে করি যে, আমি ছোট করে বলে, আমি গণতন্ত্রের প্রশ্নে, অর্থাৎ ঘাত সংঘাত প্রতিদ্বন্দ্বিতা, এই অবস্থায় তো একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধ অর্জিত দেশ হতে পারে না। আমি তো একেবারে অহংকারী হব যে আমি গণতন্ত্রের প্রশ্নে দ্বিধাহীন, এবং রাষ্ট্র সেটা সমর্থন করবে, আমাকে বলতে দিবে, আমার কথা শুনবে। আমি সরকারকে সমালোচনা করব, সরকারের সমালোচনাটা রাষ্ট্রীয় সমালোচনা না। তো এই বিষয়গুলো এখন যে জায়গায় এসে, এই যেমন পিপিআর এর কথা বললো, একটা বিশাল ঘটনা হচ্ছে, পিপিআরে আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধু এটা নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে। কিন্তু আওয়ামী লীগ যখন, মানে পিপিআর যখন শেখ জিয়া রহমান শাসনকালে রাজনৈতিক দল আবার পুনর্জীবনের প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কিন্তু বাকশাল, এটা বঙ্গবন্ধুর সর্বশেষ রাজনৈতিক দল, সেটার জন্য আবেদন করে নাই। অর্থাৎ ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছে বাকশাল এটা একটা ভুল সিদ্ধান্ত। ঠিক তেমনি জামাত কিন্তু পিপিআর আন্ডারে অনুমোদিত দল না, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। আর সাম্প্রদায়িক দল, হ্যাঁ, যারা ইসলামী পন্থী দলগুলো করে, আমরা বলতে পারি সাম্প্রদায়িক দল, কিন্তু এটা মানে ভারত অথবা ব্রিটেন অথবা আমেরিকা, সব জায়গায় আপনি গণতন্ত্র যদি মানেন, ভিন্ন মত যদি মানেন, তাহলে ধর্মীয় দল সেটি রাষ্ট্রের বিপক্ষে কাজ করছে কিনা, সন্ত্রাসবাদী কাজ করছে কিনা, সেই প্রশ্নে আপনি আইনগত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ধর্ম কখনো, আপনি ধর্মভিত্তিক রাষ্ট্র, তাহলে আমার সমাজতন্ত্রের অধিকার আছে, আল্লাহকে স্বীকার করার অধিকার আছে, অস্বীকার করার অধিকার যদি আপনি শুধু মানেন, তাহলে তো হবে না। আমার কাছে এটা মানে সহজ এবং স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে, আমারটাই, আমার বিশ্বাসটা, আমার নীতিটাই সর্বশ্রেষ্ঠ, এই বিশ্বাস যখন আসবে, ফ্যাসিবাদ আমার মাথার মধ্যে চলে আসবে। অন্যকে নিশ্চিহ্ন করার প্রশ্ন আছে। অন্যের প্রতি, ভিন্ন মতের প্রতি যদি আমি শ্রদ্ধাশীল থাকি, সেটা যেটা আমি নাম উল্লেখ করে আমি বলছি না, যে কোনো দল, যে কোনো বিশ্বাস, যদি আমি শ্রদ্ধাশীল থাকি, তাহলেই গণতন্ত্রকে শিষ্টাচারের মধ্যে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো বলে আমি বিশ্বাস করি, এখন যেটি হচ্ছে না। শাহাদ হোসেন। হ্যাঁ, তর্ক বিতর্ক ভালো, বাট কাউকে ধ্বংস করে দেওয়া বা নির্মূল করে দেওয়া এটা ভালো না। কাউকে হত্যা করে শেষ করে দেওয়া এটা ভালো না। আমরা কিন্তু কথা বলবো, আমরা যতবার হত্যার শিকার হয়েছি, বিএনপি কিন্তু খুনের শিকার হয়নি। আজকে বেগম জিয়া আপনার ওনার দুর্নীতির কারণে এটা হয়তো উনি আহত হবেন, এটা রিয়ালিটি, এটা বিচারিক প্রক্রিয়া তিনি সাজা পেয়েছেন। বাট আমরা কিন্তু বেগম জিয়ার মিটিংয়ে গ্রেনেড হামলা চালাইনি, গুলি করে। আপনি যেহেতু শেষ বক্তা, আমি চাইবো আচ্ছা, আমি শেষ দিয়ে আনবেন না, যাতে করে আবার উনি আমাকে না, আমি শেষ কথা বলি, চাপ দিবেন, কিন্তু আমি সময় দিতে পারবো না। আমি শেষ কথা বলি, আপনি যেটা বলতে চেয়েছেন, বাংলাদেশে এখন আমি যৌক্তিক, বলতে চাইনি, আমি বুঝতে চাইছি। জি, জনভিত্তিক কোনো বিরোধী দল নেই। বিএনপিকে আমি শেষ করতে চাইনি। বিএনপি যদি আত্মহত্যা করে, আপনি যদি আত্মহত্যা করেন বা আমি যদি আত্মহত্যা করি, আমি কতটা আমরা বাঁচিয়ে রাখবেন বলুন? আপনি সুইসাইড করতে গেলেন, আমি কী করবো? 2014 সালের নির্বাচনে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে ইনভাইট করলেন গণভবনে, আসন কথা বলি কীভাবে নির্বাচন হবে, সেটা যদি প্রস্তাবটা গৃহীত করে গ্রহণ করে গণভবনে যেতেন, তাহলে বিএনপির আজকে ভঙ্গুর অবস্থা হতো না। এটা হচ্ছে সুইসাইডাল ডিসিশন। পলিটিক্সে আপনার যদি ব্লান্ডার করেন, তা আপনি নিজেকে আপনি শেষ করে দিন। ইভেন আপনি ভারতের কংগ্রেসের কথা বলেন, কংগ্রেস কিন্তু দাঁড়াতে পারছে না, এটা এদিকে মানতে হবে। কেন? এটা একটা বিশ্লেষণ, সেই বিশ্লেষণে আমি যাবো না। কাজে বিএনপি এখন নেতৃত্ব শূন্য পার্টি, এটা স্বীকার করবেন না দুদু ভাই, আপনি স্বীকার করবেন না। এখন বেগম জিয়ার পক্ষে যেটা সম্ভব ছিল, এটা কি মির্জা ফখরুলের পক্ষে সম্ভব? শেষ করতে হবে, জাস্ট এক দুই লাইনে প্লিজ। কাজে আমরা বিএনপিকে
উৎখাত করতে চাই না, বিএনপি নিজেই নিজেকে আমি উৎখাত just করছে। দুটো শব্দ শেষ বলি। শব্দ সময় নিয়ে শব্দ দুটো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব আর বিশিষ্ট মুক্তিযোদ্ধা বলবো শহীদ জিয়া রহমানের, দুটোই কিন্তু পার্টি প্রধান এবং দুইজনের মৃত্যুই খুব নির্মম এবং ভয়ঙ্কর। সেহেতু মৃত্যু শুধু একপাক্ষিক না, কিন্তু সামগ্রিকভাবে জাতিগতভাবে আমরা এর মুখোমুখি হয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে। ইজ দ্যাট ওকে? না, জিয়া রহমানের হত্যাকে তো আমরা কন্ডেম করেছি, গুড, ফাইন। বাট আপনারা কিন্তু ওই জায়গাটা জি, কন্ডেম করলেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। আমি শামসুজ্জামান দুদু এবং শাহমাদ হোসেন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুপাশের দুজন অতিথি অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, ছাত্র আন্দোলনের, ছাত্র সংগঠনে তারা নেতৃত্বের ভূমিকায় ছিলেন এবং মোটামুটিভাবে সজ্জন মানুষ হিসেবে দুজনই পরিচিত। আমি ওনাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করেছিলাম, কিছু প্রশ্নের উত্তর মিলেছে, কিছু প্রশ্নের উত্তর মেলেনি সম্ভবত যে বাস্তবতা এখন সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে বা আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিমণ্ডলে, সে কারণে হয়তো ওই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয়েছে ওরা এড়িয়ে গেছেন। সচেতনভাবেও হতে পারে, অসচেতনভাবেও হতে পারে। ওনারা দুজনের কোনো কোনো বক্তব্যকে সমর্থন করলেও আবার দুজনেই প্রতিপক্ষকে নানাভাবে প্রতিপক্ষের নানান দুর্বলতা চিহ্নিত করবার চেষ্টা করেছেন। আমি লক্ষ্য করেছি দুজনেই কোনো কোনো প্রতিপক্ষ থেকে, অর্থাৎ আমার ডান পাশের অতিথিকে কেন্দ্র করে বাপাশের অতিথি যা বলেছেন বা বাপাশের অতিথির উদ্দেশ্যে ডান পাশের অতিথি যা বলেছেন, দুজনেই কোনো কোনো প্রশ্নের কোনো কোনো বক্তব্যের জবাব দিয়েছেন, আবার কোনো কোনো বক্তব্যের জবাব দেননি, হয়তো এড়িয়ে গেছেন সচেতনভাবে অথবা অসচেতনভাবে। কিন্তু মূল কথা যেটি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের 50 বছর, স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু নিশ্চয়ই আমরা কেউই বিস্মৃত নই এবং বিস্মৃত হবও না যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা, অসংখ্য মানুষের নানা রকমের ত্যাগ তিতিক্ষার ফলাফল এই বাংলাদেশ, এবং সেখানে অনেক রকমের স্বপ্ন, অনেক রকমের আকাঙ্ক্ষা ছিল। সেগুলো কি ছিল, সেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে, কারণ বাংলাদেশের ইতিহাস নিয়েই নানা রকমের প্রশ্ন, নানা রকমের বিতর্ক এই রাজনীতিবিদরাই তুলছেন, এবং সেই বিতর্কের নিষ্পত্তি কবে হবে, ইতিহাস কবে সঠিক ধারায় এগোবে, সেটি এখনই নিশ্চিত করে বলা যায় না, এবং ইতিহাস স্থবির কোনো বিষয় নেই, ইতিহাসকে কোথাও থামিয়ে দেওয়া যায় না, এটি একটি চলমান প্রক্রিয়া। সেই কারণেই ওই সব বিতর্কে না গিয়েও আমরা শুধু স্মরণ করতে পারি যে আমাদের যে স্বাধীনতার অঙ্গীকার নামা, আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, যেটি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971 সালের 10ই এপ্রিল প্রণীত হয়েছিল, 17ই এপ্রিল সেটি আনুষ্ঠানিকভাবে আমাদের অস্থায়ী সরকার যখন শপথ নিচ্ছিল সেখানেও এটি ঘোষিত হয়েছে। সেই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটি 10ই এপ্রিল প্রণীত, সেটি এবং আমাদের বাংলাদেশের যে মূল সংবিধান বলতে, কারণ সংবিধান অনেকবার কাটাছেঁড়া হয়েছে, সংবিধান পৃথিবীর সব দেশেই পরিবর্তিত হয়, কাটাছেঁড়া হয়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের সংবিধান অনেকবারই পরিবর্তিত হয়েছে ব্যক্তির প্রয়োজনে, গোষ্ঠীর প্রয়োজনে, দলের প্রয়োজনে, খুব একটা দেশ বা জনগণের বিবেচনা থেকে নেয়। সেই সব অঙ্গীকারগুলোর মধ্যে প্রধানত যেসব অঙ্গীকার বা সেই অঙ্গীকারগুলো যদি আমরা স্মরণ করি তা হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং একটা বৈষম্যহীন সমাজ। এগুলোই ছিল আমাদের মূল অঙ্গীকার। সেই অঙ্গীকার আমরা কতটা পূরণ করতে পারলাম, কতটা পারলাম না, সেটি এই 50 বছর আমাদের প্রধান বিবেচ্য হওয়া দরকার। এবং এখান থেকে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতে আগামী পরবর্তী 50 বছর, বাংলাদেশ বর্তমান সরকার যখন 2041 সালে উন্নত বাংলাদেশের কথা বলছে, সেই 2041-এ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে এবং কিভাবে দাঁড়াবে, তার জন্য করণীয় কী এবং যা আমরা করতে পারলাম না সেটি কীভাবে করা যাবে, সেই জায়গা নির্ধারণ করতে হবে। এবং তার জন্য যেটি সবচেয়ে বেশি দরকার, যে 71-এ গোটা জাতি একত্রিত হয়েছিল, জনগণই যেখানে মুখ্য ভূমিকা পালন করেছিল, সেই জনগণকে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। তাদের অংশগ্রহণ ব্যতি রেখে আসলে কোনো স্বপ্ন পূরণ করাই সম্ভব নয়, কোনো আরাধ্যই শেষ পর্যন্ত যে কোনো সম্ভব নয় আর কি সেটি। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।